তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্লাসরুমে। আজকে আমরা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং আপাতত শেষ ক্লাস বলতে পারো এটা করবো। এরপরেও যদি তোমাদের কোনো নিউমেরিক্যাল প্রবলেমস হয় বা অন্যান্য কিছু যদি বাকি থেকে যায় সেটা নিয়ে অন্য একটা ক্লাস অন্য একদিন করা যেতে পারে, এবং এরপর থেকে আমরা এসওএম এর ক্লাস শুরু করব। তো আজকে আমরা ফাউন্ডেশনের লাস্ট ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, বা যেটা সত্যি কথা যেটার থেকে অ্যাকচুয়ালি এক্সামে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে পাইল গ্রুপ অ্যান্ড নেগেটিভ স্কিন ফ্রিকশন এবং আন্ডাররিম পাইল সম্পর্কে একটুখানি জেনে নেব। ঠিক আছে, তো প্রথম যেটা বলবো সেটা পাইল গ্রুপস। পাইল গ্রুপস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্টাডি বলতে পারো, বা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কিনা আমাদেরকে জানতেই হবে, এক্সাম পারপাসের জন্য জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফিল্ডে যখন কাজ করব সেটার জন্য একটা লিটল বিট আইডিয়া কিন্তু আমাদের গ্রুপ পাইলসের জন্য থাকা উচিত। তাহলে চলো আমরা সেটা শুরু করি। আচ্ছা, পাইল গ্রুপসকে আমরা কিভাবে পড়বো? প্রথমে আমরা জানবো হচ্ছে পাইল গ্রুপসটা কি, বা কি এটার ব্যবহার কি, বা এটা কি জিনিস, এই রিগার্ডিং জিনিসগুলো প্রথমে আমরা পড়বো। তারপর পড়বো যে পাইল গ্রুপসকে আমরা কিভাবে ডিজাইন করি, বা পাইল গ্রুপস যখন আমরা অ্যাকচুয়ালি করি তখন কি কি জিনিস আমরা মাথায় রাখি, মানে ডিজাইন পারপাস বা টেকনিক্যাল পারপাসটা নিয়ে আমরা তখন নেক্সট পড়াটা পড়বো। ঠিক আছে, তো প্রথমে চলো আমরা দেখি যে পাইল গ্রুপ। পাইল গ্রুপ অ্যাকচুয়ালি কি? পাইল গ্রুপ নামটা থেকে বুঝতে পারছো, যখন কিনা অনেকগুলো পাইলকে একটা গ্রুপ করে ইউটিলাইজ করা হয় বা একটা গ্রুপ করে নিয়ে যখন সেটাকে ইউজ করা হয় ইন অ্যাকচুয়াল কনস্ট্রাকশন ফিল্ডে, তখন সেটাকে আমরা বলি পাইল গ্রুপ। সেটা মেইনলি দেখতে কিরকম হয়, যদি আমরা একটা ধরনের ক্রস সেকশনাল ভিউ নিই তাহলে এরকম দেখতে হবে। যেহেতু আমি আঁকতে খুব ভালো পারি তাই একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? যাই হোক, তো এরকম টাইপের দেখতে হয়। এগুলো হচ্ছে এক একটা করে পাইল। অর্থাৎ অনেকগুলো পাইলকে নিয়ে, এখানে যেমন তিনটে দেখেছি, যদি আমরা প্ল্যান দেখতাম হলো তিনটে করে, ধরো তিনটে রো আছে, ঠিক আছে, মানে ধরো 9টা পাইল নিয়ে একটা করে তোমার করা হয়েছে। বা পাশে যদি প্ল্যানটা আঁকি, এটা প্ল্যানটাতে ধরো এরকম আছে, এই যে উপরে এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমরা এই ক্রস সেকশনটা দেখছি, এই ক্রস সেকশনটা এটা দেখছি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি যখন অনেকগুলো পাইলকে নিয়ে একটা গ্রুপের মধ্যে করা হবে বা একটা গ্রুপিং করা হবে, তখন আমরা সেটাকে বলবো পাইল গ্রুপ। আচ্ছা, পাইল গ্রুপের মাথায় যে স্ট্রাকচারটা দেখছো, হোয়াট ইজ ইট? এটাকে কি? এটাকে বলা হয় হচ্ছে পাইল ক্যাপ। এটাকে কি বলা হয়? পাইল ক্যাপ। এই টার্মিনোলজিটা তোমরা বারবার শুনবে, যখন কনস্ট্রাকশন ফিল্ডে যাবে তখন বারবার এই টার্মটা কিন্তু শুনবে, ঘাবড়ে যাবে না। সেই জন্য আমি টার্মগুলো সবগুলো বলে দেওয়ার চেষ্টা করি। দিস ইজ কল্ড পাইল ক্যাপ। পাইল ক্যাপের ফাংশনটা কি? পাইল ক্যাপের ফাংশনটা হচ্ছে যে সমস্ত কটা পাইল, এই সমস্ত কটা পাইলকে একসাথে জুড়ে দেওয়া, এটা একটা প্রথম কাজ। তাহলে পাইল ক্যাপের প্রথম কাজ হচ্ছে কি? সমস্ত পাইলগুলোকে একসাথে জুড়ে দেওয়া, এক নম্বর। দ্বিতীয় নম্বর কি? এই যে জুড়ে দেওয়ার ফলে এই উপরে একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম দেওয়া হলো। এই জুড়ে দেওয়ার ফলে কি হলো? উপরে আমি একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম পেলাম। বা বলতে পারো আমরা যখন স্যালো ফাউন্ডেশন করতাম তখন কিরকম ছিল? এরকম একটা আমরা ফাউন্ডেশন স্ল্যাব ছিল, তার উপরে কলামটা এসে বসতো। ঠিক সেম জিনিসটা আমরা কিন্তু এখানে প্রোভাইড করলাম। হ্যাঁ, মানে পাইলগুলোকে গ্রুপ করে আমরা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম দিলাম, বা বলতে পারো ফাউন্ডেশনের লেয়ার দিলাম। এবার আমি এখানে এসে আমার লোডকে দিতে পারি, ঠিক আছে? লোডকে আমরা এর উপর এসে চাপাবো। ক্লিয়ার? তাহলে পাইল ক্যাপ করে, পাইল গ্রুপিং করে, পাইল ক্যাপ দেওয়ার আরো একটা আমরা পেলাম কি, সেটা বা উদ্দেশ্য পেলাম বা কারণ পেলাম। সেটা কি? যে পাইল ক্যাপের মধ্যে দিয়ে যদি আমরা লোডটা দিই, তাহলে কি প্রত্যেকটা লোড কিন্তু প্রত্যেকটা জায়গায় মোটামুটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। ওকে, অর্থাৎ পাইল ক্যাপ প্রোভাইড করার জন্য আমরা যে লোডটা চাপাবো, প্রত্যেকটা যে গ্রুপের মধ্যে প্রত্যেকটা যে পাইল আছে, বলতে পারো মোরাললেস ইকুয়ালি লোড ডিস্ট্রিবিউটেড হবে। এটাও কিন্তু আমাদের পাইল ক্যাপ করার একটা কিন্তু উদ্দেশ্য, ঠিক আছে? ওকে, তাহলে এই গেল হচ্ছে পাইল গ্রুপ। এবং এরকম করে এক একটা করে স্কোয়ারস, মানে তোমার হচ্ছে গ্রুপিং গুলো কিরকম করা হয়? স্কোয়ার গ্রুপিং করা যেতে পারে, সার্কুলার গ্রুপিং করা যেতে পারে। সার্কুলার গ্রুপিং মানে কি? ধরো এরকম একটা পাইল গুলো, ইটস ক্রিয়েট এ সার্কেল। সার্কুলার গ্রুপিং করা যেতে পারে, ট্রায়াঙ্গুলার গ্রুপিং করা যেতে পারে, হ্যাঁ, এনি শেপে গ্রুপিং করা যায়, যে কোনো পলিগনাল শেপে গ্রুপিং করা যেতে পারে পাইল গ্রুপকে। বাট ইন আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশনে বা প্র্যাকটিক্যাল ফিল্ডে উই প্রেফার
স্কোয়ার, উই প্রেফার হচ্ছে স্কোয়ার গ্রুপিং। আমরা স্কোয়ার গ্রুপিংকেই কিন্তু প্রেফার করি, 4x4, 4x4 বা 5x5 বা 6x6, ঠিক আছে, এরকম স্কোয়ার গ্রুপিংকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইন অ্যাকচুয়াল কেসে কিন্তু প্রেফার করি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে পাইল গ্রুপ কিভাবে কাজ করে। পাইল গ্রুপ কিভাবে কাজ করে, পাইল গ্রুপ বা পাইল গ্রুপ করে আমাদের লাভটা কি হয়, এটা তো একটা আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে। দেখো, এই যে যখন আমরা পাইলগুলোকে করছি তখন কি করছি, এই যে প্রত্যেকটা পাইল ডেফিনেটলি এর পাশে স্কিন ফ্রিকশন আছে, বা পাইলটা যখন সয়েলের মধ্যে এমবেডেড হচ্ছে তখন কি হয়, একটা ল্যাটারাল ফোর্স আসতে পারে বা একটা ল্যাটারাল রেজিস্ট্যান্স কাজ করে, ঠিক আছে। আবার এই পাইল থেকেও ল্যাটারাল রেজিস্ট্যান্স কাজ করবে, বা বলতে পারো রেজিস্ট্যান্স থেকে বের হবে স্ট্রেস জোন, এর একটা স্ট্রেস জোন থাকবে। এই কারণে আমি এর মধ্যে দিয়ে লোড দিচ্ছি, আর লোডটা তো এইভাবে ডিস্ট্রিবিউট হবে, তাই না। স্কিন ফ্রিকশন পাইল হলে সাইডে ডিস্ট্রিবিউট হবে, এমবেডিং পাইল হলে শুধু নিচে ডিস্ট্রিবিউট হবে, তার মানে এই লোডটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে, ক্লিয়ার। তাহলে এই লোডটা ডিস্ট্রিবিউট হবে মানে কি, এর একটা স্ট্রেস জোন তৈরি হবে। যদি আমি এক একটা পাইলকে সিঙ্গেল করে দেখি, যদি এক একটা পাইলকে আমি শুধু একটা পাইল করে দেখি, তাহলে সেই স্ট্রেস জোনটা কিরকম হয়, যদি স্কিন ফ্রিকশন পাইল হয় তাহলে তার স্ট্রেস জোনটার আকৃতিটা হবে এরকম। স্ট্রেস জোন মানে ব্যাপারটা আমি আরেকটু জিনিস বুঝিয়ে বলি তোমাদেরকে, ঠিক আছে। ধরো হচ্ছে তুমি একটা ধরো কি বলবো মাটি রয়েছে, মাটির উপর তুমি বসলে, ঠিক আছে। সে মাটিতে বসার ফলে তোমার যে স্ট্রেসটা বা তুমি যে ওজনটা দিলে, সেই ওজনটা তো মাটির মধ্যে সার্কুলেট হচ্ছে। সেই সার্কুলেট হওয়ার সেই যে, এবার কি তুমি যেখানে বসলে, ঠিক আছে, ঠিক এই জায়গাটা যেখানে তুমি বসেছো, ঠিক এই জায়গাটায় যতটা স্ট্রেস হবে, ডেফিনেটলি যত নিচের দিকে নামবে স্ট্রেসটা আস্তে আস্তে কমতে থাকবে। তোমার এই লোডটা তো মাটির মধ্যে আস্তে আস্তে মাটি খেয়ে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে, তাহলে এই ইমিডিয়েটলি যেখানে বসেছো সেখানে তোমার যতটা স্ট্রেস হবে বা যতটা লোড পাসবে, ঠিক আছে, বা যতটা প্রেশার আসবে, যত নিচের দিকে নামবে প্রেশারটা আস্তে আস্তে কমবে, একটা টাইমে গিয়ে দেখা গেল প্রেশারটা নেই, ঠিক আছে, প্রেশারটা নেই। ঠিক একই রকম ভাবে সাইডের এদিকেও তাই হবে, এইখানে ইমিডিয়েটলি প্রেশার, তারপরে আরেকটু সরবে, এখানে গিয়ে আর নেই। তাহলে কি, এই যে তোমার যে লোডটা মাঠের মধ্যে যে ডিস্ট্রিবিউট হলো, সেই ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি যেখানে গিয়ে শেষ হয়েছে, মানে আর লোড পাওয়া যায়নি, সেরকম যদি একটা এরিয়া করি, ধর সাপোজ টু এরকম একটা এরিয়া দিল, মানে এই এরিয়ার মধ্যে তোমার লোডটা ডিস্ট্রিবিউট হয়েছে মাটি, ক্লিয়ার। এইটাকে আমরা বলবো তোমার স্ট্রেস জোন, ক্লিয়ার। ঠিক সেম জিনিসটা এখানে, পাইলের মধ্যে দিয়ে যে লোডটা আমি পাঠাচ্ছি, সেই লোডটাও তো আমার মাটিতে ডিস্ট্রিবিউট হবে। ফলে ডিস্ট্রিবিউট হওয়ার পরে প্রত্যেকটা পাইলে যদি তুমি সিঙ্গেল স্কিন ফ্রিকশন পাইল করো, তাহলে তার স্ট্রেস জোনটা হবে এরকম, পাশের স্ট্রেস জোনটাও ঠিক হবে এরকম, আবার তার পাশেরটা হবে এরকম, ক্লিয়ার, ঠিক আছে। এই যে জায়গাগুলো, এগুলোকে বলা হাই স্ট্রেস জোন, যেটা যে দুটো যেখানে ওভারল্যাপ করছে, দুটো স্ট্রেস জোন, হাই স্ট্রেস জোন। আচ্ছা, ঠিক আছে। এবার পাইল গ্রুপ করলে কি স্ট্রেস জোনটা এরকম থাকে নাকি আরো অন্যরকম হয়, সেটা নিয়ে আমি একটু পরে আসছি। তার আগে এটা কিন্তু বলি, যেটা বলছিলাম যে পাইল গ্রুপিং আমরা কেন করছি। এবার কি, এই যে এইখানে যে আমরা পাইল, এই যে ল্যাটারাল স্ট্রেস দিচ্ছে, এদিকেও ল্যাটারাল স্ট্রেস দিচ্ছে বা স্ট্রেস জোন আছে, ফলে কি হচ্ছে, এইখানকার যে সয়েল, সেই সয়েলটা বলতে পারো বেসিক্যালি কম্প্যাক্টেড হচ্ছে, ঠিক আছে। দিক থেকে স্ট্রেস আসছে, ফলে এই সয়েলটা কিন্তু কম্প্যাক্টেড হচ্ছে, ক্লিয়ার। এবার কম্প্যাক্টেড হওয়ার জন্য কি হয়, কি হবে, এই পুরো পাইল সেকশনটা, মানে পুরো গ্রুপটা, পাইল সেকশন পুরো এই যে পাইল গ্রুপটা, এই পুরো গ্রুপটা একটা ইউনিট পাইল হিসেবে কাজ করবে, কেন কি, এই যে সয়েল, এই যে মাঝখানে যে সয়েলটা আছে, সেই সয়েলটা পাইল প্রেসার দেওয়ার জন্য কি হবে, ওরা পুরোটা জিনিসটা মনে হয় একটা ইউনিট হয়ে গেছে, বুঝতে পারছি। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধরো কিছু সিভিলিয়ান আছে, ধরো কোনো একটা ওয়ার হচ্ছে, এবার কিছু সিভিলিয়ান আছে, মানে সাধারণ মানুষ, এবার সাধারণ মানুষকে চারপাশ দিয়ে একটা আর্মির বেল্ট ঘিরে নিয়েছে, ঠিক আছে, পুরো আর্মির একদম চারপাশ দিয়ে ধরো দুটো লেয়ার করে আর্মি দাঁড়িয়ে, পুরো মাঝখানে ধরো 10 জন সিভিলিয়ান আছে, একদম সুন্দর করে চারদিক থেকে আর্মি দাঁড়িয়ে ঘিরে নিয়েছে। তাহলে বাইরে থেকে দেখে কি মনে হবে, যে পুরোটা মিলে, এখন যেহেতু পুরোটা মানে আর্মিগুলো যেহেতু ভেতরের লোকগুলোকে একদম কম্প্যাক্ট করে ধরে রেখেছে, ফলে মনে হয় কি পুরোটা মিলে একটা ইউনিট, পুরো একটা ইউনিট হিসেবে কাজ করছে, বুঝতে পারছি। ঠিক এখানেও তাই,
এই সয়েলগুলো কম্প্যাক্টেড হয়ে যাচ্ছে পাইলটা আমি এমবেডেড করার জন্য, মাঝখানের সয়েলগুলো, ফলে পুরো পাইল গ্রুপটা কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করবে। এটাই হচ্ছে আমাদের পাইল গ্রুপিং এর একটা বলতে পারো একটা উদ্দেশ্য, বা পাইল গ্রুপিং করে আমরা এটা লাভ পাই। এবার বলতে পারো যে দাদা তাহলে এটা তো একটা তোমার বলতে পারো যে এই যে স্পেসিং, এই যে স্পেসিং, এই যে এখানে তুমি যে বলছো এখানে সয়েলটা কম্প্যাক্টেড হচ্ছে, ভালো কথা। এবার আমি এই স্পেসিংটাকে যদি অনেকটা বাড়িয়ে দিই, পাইল দুটো পাইলের মধ্যে যে তুমি বলছো মাঝখানে সয়েলটা স্ট্রেস জোনের জন্য কম্প্যাক্ট হচ্ছে, ভালো কথা। এবার আমি পাইল স্পেসিংটাকে অনেকটা বাড়িয়ে দিলাম, তাহলে কি মাঝখানে সয়েলটা কম্প্যাক্ট হবে? ইয়েস। এখানেই হচ্ছে গ্রুপ পাইল ডিজাইন করার প্রথম ক্রাইটেরিয়া মাথায় রাখতে হয়, যে স্পেসিংটাকে আমি কতটা রাখবো। কেন কি যদি খুব বেশি স্পেসিং দিই তাহলে কি হবে? খুব বেশি স্পেসিং হলে এই পাইলের যে স্ট্রেস জোন আর এই পাইলের যে স্ট্রেস জোন তাহলে অনেক দূরে চলে গেল, ফলে মাঝখানে সয়েল কিন্তু আর কম্প্যাক্টেড হলো না। ঠিক যেভাবে ধরো সিভিলিয়ান গুলোকে ঘিরে রেখেছে, ঠিক আছে, এবার ওই কোনায় একটা সোলজার আর এই কোনায় একটা সোলজার, মাঝখানে কোনো সোলজার নেই, তাহলে কি এটা ইউনিট গ্রুপ হিসেবে কাজ করবে না? করবে না। ঠিক এখানেও তাই, যদি দুটো পাইলকে তুমি খুব দূরে পাঠিয়ে দাও তাহলে এটা কাজ করবে না। যদি খুব ক্লোজ চলে আসে, একদম একটা পাইলকে আরেকটা পাইল চলে আসে, তাহলে এর স্ট্রেস জোন আর এর স্ট্রেস জোন এত কাছাকাছি চলে আসবে, ফলে মাঝখানে যে সয়েলটা থাকবে সেই সয়েলটা আবার শিয়ারে ফেলও করে যেতে পারে। ক্লিয়ার? বা খুব ক্লোজ করে দিলে আর দুটো পাইল আলাদা কনস্ট্রাক্ট করার মানেটাই বা কি দাঁড়ালো, তাই না? যদি তুমি একদম গায়ে গায়ে লাগিয়ে দাও তাহলে দুটো পাইলকে আলাদা পাইল বানানোর তো আর কোনো গল্প থাকলো না। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তার মানে স্পেসিং ইজ এ ক্রাইটেরিয়া, ডিজাইন ক্রাইটেরিয়া, টেকনিক্যাল ক্রাইটেরিয়া টু ডিসাইড এই পাইল গ্রুপিং। এই পাইল গ্রুপটা কেমন হবে তার কিন্তু অন্যতম একটি ক্রাইটেরিয়া হলো হচ্ছে এদের মধ্যে স্পেসিং কত হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি যেটা দেখালাম স্ট্রেস জোনটা দেখালাম। এবার যখন গ্রুপ পাইল করব, তখন পাইলের গ্রুপিং এর যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা হবে সেটা কিরকম হবে। দেখো, এগুলো যখন সিঙ্গেল পাইল ছিল তাদের স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা এরকম সিঙ্গেল এরকম ছিল, কিন্তু যখন এটা বলে দিলাম যখন গ্রুপ পাইল করলাম, ধরো আমরা এমন ভাবে ডিজাইন করলাম যাতে এটা একটা গ্রুপ পাইল হিসেবেই কাজ করে, তাহলে তখন তাদের যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা হবে সেটা মোরাললেস এই রকম হবে। তাহলে বুঝতেই পারছো সিঙ্গেল পাইলগুলো করবার জন্য তাদের যে স্ট্রেস ডায়াগ্রামের স্ট্রেস ডিস্ট্রিবিউশনের যে লাস্ট এরিয়া বা লাস্ট পয়েন্ট, আর অ্যাজ এ হোল গ্রুপটা যখন কাজ করছে তার যে লাস্ট পয়েন্ট ইট ইজ মোর ক্লিয়ার। যেহেতু এটা মোর, অর্থাৎ এই গ্রুপ হিসেবে যখন কাজ করবে পাইলটা তখন এত দূর অব্দি এই লোডটা এত দূর অব্দি আসবে। তার মানে কি এই পাইলটার ক্ষেত্রে যেহেতু লোডটা এত দূর অব্দি আসতো, এসে আর আসছিল না, তার মানে এখানে এইটুকু লোডই এই মাটির সেটেলমেন্ট করাতো। অ্যাকচুয়ালি আমাদের কি একটা মাটিতে তুমি বসলে, তাহলে তুমি বা এইটা আমি একটা মাটির ব্যাটারে রাখলাম, তাহলে এই রাখার জন্য একটু প্রেশার দেবে, প্রেশার দেওয়ার জন্য কি মাটিটা দেবে যাওয়ার চেষ্টা করবে, সেটেলমেন্ট হবে, এটা সেটেলমেন্ট। তাহলে এখানে যেহেতু স্ট্রেসটা এইটুকু আসছিল, ফলে এর যে সেটেলমেন্ট হবে ডেফিনেটলি যখন স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা আরো বেশি হবে তাহলে সেটেলমেন্ট আরো বেশি হবে। ঠিক আছে, কেন কি এতটা জুড়ে স্ট্রেসটা রয়েছে এত দূর অব্দি, তাহলে এর সেটেলমেন্ট কিন্তু বেশি হবে। অ্যাজ দ্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম ইজ মোর, ফলে পাইল গ্রুপ হিসেবে যখন থাকবে তখন কিন্তু তার সেটেলমেন্ট বেশি হবে, কেন কি স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা বেশি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের। আচ্ছা, যদি এটা এন্ড বিয়ারিং পাইল হয়, ধরো তোমাকে পরীক্ষায় কখনো আসতেই পারে যে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা দেখতে কিরকম হয়। ঠিক আছে, যদি এটা এন্ড বিয়ারিং পাইল হয় তাহলে সেক্ষেত্রে কিরকম হবে? এন্ড বিয়ারিং পাইল হলে স্ট্রেস ডায়াগ্রামটা এন্ড বিয়ারিং পাইল মানে এই একটা স্ট্যাটার উপর পাইলটাকে রাখা থাকবে, ধরো এটাই সেই রক স্ট্যাটার, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল পাইলের ক্ষেত্রে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা এরকম হয়। ঠিক আছে, আর যখন অ্যাজ এ হোল হয় তখন স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা এক্ষেত্রেও কিন্তু যখন গ্রুপ হিসেবে কাজ করবে পাইল তার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামের ডেপথটা মোর ইন্ডিভিজুয়াল গুলো হচ্ছে মোর হবে, ফলে এখানে সেটেলমেন্ট কিন্তু মোর হবে। ক্লিয়ার? আশা করি পাইল গ্রুপের ব্যাপারটা আশা করি তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এবার চলো পাইল গ্রুপকে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ডিজাইন করব। হ্যাঁ, আমি কিন্তু একটা ছোট্ট নিউমেরিক্যাল বা একটা প্রবলেমও করে দেখাবো, যাতে কিনা ব্যাপারটা তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এবার পাইল গ্রুপ ডিজাইন করার ক্ষেত্রে আমরা
একটা জিনিসকে মাথায় রাখি, ঠিক আছে, যে গ্রুপের এফিসিয়েন্সির কথাটা আমরা একটু বাদে আসছি। ধরে নিলাম আমরা একটা পাইল ডিজাইন করলাম, পাইল গ্রুপ ডিজাইন করলাম, এই ধরো সেই পাইল গ্রুপ, ঠিক আছে। আমি আগে একটুখানি পাইল গ্রুপটা রেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই প্ল্যানটা হচ্ছে এরকম, মানে আমার 3x3 গ্রুপটা, ঠিক আছে, 3x3 গ্রুপটা, ঠিক আছে, 3x3 গ্রুপটা ক্লিয়ার। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে যখন বললাম যে যখন পাইল গ্রুপিং করা হয়ে গেলে তার মানে পুরো মালটা একটা, এটা পুরো জিনিসটা একটা সিঙ্গেল পাইল হিসেবে কাজ করছে। তাহলে এই গ্রুপ করার ফলে যে পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি হবে সেটাকে যদি আমি QUG বলি, জি ফর গ্রুপ, ঠিক আছে, এই টার্মিনোলজিটা মাথায় রাখবে। QUG, এই গ্রুপ করার ফলে পুরো পাইল গ্রুপের লোড ক্যারিং ক্যাপাসিটি যদি QUG হয়, ঠিক আছে, আর যদি তোমার পাইলগুলো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কাজ করতো, ঠিক আছে, তাহলে প্রত্যেকের ক্যাপাসিটি আমরা কি পড়েছিলাম, প্রত্যেকটা পাইলের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিকে আমরা কি দিয়ে লিখতাম, QUP দিয়ে লিখতাম না, ঠিক আছে। তাহলে ইন্ডিভিজুয়াল পাইলের ক্যাপাসিটি যদি QUP হতো, আর এখানে যে টোটাল n নাম্বার অফ পাইল আছে, এখানে যেহেতু 9টা আছে মানে n = 9, বাট ধরে নাও n নাম্বার অফ পাইল আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল যে পাইলের যে ক্যাপাসিটি, আর সেখানে যদি আমার n নাম্বার অফ পাইল থাকে, যদি থাকে, তাহলে আমরা পাইল গ্রুপকে এমন ভাবে ডিজাইন করব যাতে গ্রুপ পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা হয়। মানে ধরো প্রত্যেকটা পাইল 10 করে করে লোড নিতে পারে, একা যদি কাজ করে, একা তুমি পাইলটাকে করো তাহলে QUP 10 কিলোনিউটন করে, তাহলে এখানে কটা পাইল যে 9টা, তাহলে 90 কিলোনিউটন লোড প্রত্যেকটা পাইলের আলাদা আলাদা ক্যাপাসিটির জন্য নিতে পারবে। এবার আমি কি বললাম, যখন পাইল গ্রুপ করে দিলাম তখন পুরো পাইলটা একটা পাইল হিসেবে কাজ করবে। তাহলে আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে পুরো পাইল গ্রুপটাকে, ডিজাইন করা মানে কি স্পেসিং গুলো কেমন হবে, ঠিক আছে, স্পেসিংটাই মেইনলি ডিজাইন করতে হয়, সেটাকে এমন ভাবে করতে হবে যাতে কিনা আমার এই যে 90 এর যে বেশি হয়, এই পুরো পাইল গ্রুপের যখন আমি লোড ক্যারিং ক্যাপাসিটি ডিফাইন করবো বা ডিজাইন করবো, যাতে কিনা সেটা যেন অন্তত পক্ষে 90 হয়, 90 বা 90 এর বেশি, ক্লিয়ার, 90 বা 90 এর বেশি। ওকে, এই জিনিসটাকেই আমরা এফিসিয়েন্সি দিয়ে বলি। এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হয়ে গেল QUG, এই জিনিসটাকে আমরা যদি এইভাবে লিখি, n into QUP should be greater than equals to 1, ঠিক আছে, should be greater than equals to 1, এটাকেই আমরা বলি হচ্ছে greater than equal to 1, এটাকেই আমরা বলি হচ্ছে গ্রুপ এফিসিয়েন্সি, এটা দিয়ে লেখা হয়, এটা জি, this is called group efficiency। অর্থাৎ পাইলটাকে যখন আমি গ্রুপে ইউজ করছি তাহলে তার এফিসিয়েন্সি, পাইলগুলো যদি ইন্ডিভিজুয়ালি কাজ করতো তাহলে তারা টোটাল মিলে যত কাজ করতো তার চেয়ে বেশি কাজ করছে, পাতি কথা এটা। তার মানে গ্রুপের এফিসিয়েন্সি আমরা এমন ভাবে পাইলটাকে ডিজাইন করবো, পাইল গ্রুপটাকে, যাতে সেটা যেন গ্রুপের এফিসিয়েন্সি সবগুলো পাইল যদি ইন্ডিভিজুয়ালি কাজ করতো তাদের যে এফিসিয়েন্সি তার চেয়ে বেশি অথবা ইকুয়াল, ঠিক আছে, অথবা ইকুয়াল, সেটাকেই বলা হয়, এই যে রেশিওটাকেই বলা হয় হচ্ছে গ্রুপ এফিসিয়েন্সি, এটাকে ইটা জি দিয়ে লেখা হয়। আশা করি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে। গ্রুপ এফিসিয়েন্সি নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা নয়। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, তাতে এরকম কি হতে পারে যে কখনো যে গ্রুপের যখন আমি গ্রুপ হিসেবে করছি আর ইন্ডিভিজুয়াল পাইলগুলোর যে টোটাল যোগফল তার চেয়ে কম হয়ে গেল গ্রুপের এফিসিয়েন্সি, মানে এনজি লেস দ্যান কি কখনো 1 হতে পারে? হ্যাঁ, ইন সাম কেসেস যখন খুব লুজ সয়েল থাকে বা অনেক কিছু ঘটে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু, বা ক্লেই সয়েল যখন থাকে প্রচন্ডভাবে, সেসব ক্ষেত্রে কিন্তু আমার গ্রুপ এফিসিয়েন্সি কিন্তু 1-এর চেয়ে কম হতে পারে, ঠিক আছে। বাট আমরা যখন ডিজাইন করব, বিং এ সিভিল ইঞ্জিনিয়ার বা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, এমনভাবে ডিজাইন করবো যাতে কিনা আমরা QUG কে 1-এর বেশি রাখতে পারি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রুপের পেয়ে গেলাম। এবার হচ্ছে
আমরা অ্যালাউবেল স্ট্রেস কত নেবে, এই যে কিউইউজি পেলাম, সে কিউইউজি হচ্ছে তোমার বলতে পারো হচ্ছে যে কি টোটাল গ্রুপের এফিসিয়েন্সি বা আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ এ পাইল গ্রুপ। ওকে, তাহলে এবার অ্যালাউবেল লোড নিয়ে আসতে হবে এখান থেকে, বা সেফ লোড আনতে হবে। তাহলে কিউ অ্যালাউবেল বা কিউ সেফও বলতে পারো, কিউ সেফ লোড। ঠিক আছে, কিউ সেফ লোড, এটার মান কি হবে, ডেফিনেটলি আলটিমেট কিউ ইউজি তার সাথে ফ্যাক্টর অফ সেফটি, তাই তো? অ্যালাউবেল লোড সবসময় আলটিমেট কে ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করে যেটা সেটা অ্যালাউবেল লোড হয়। আচ্ছা, এক্ষেত্রে আমি কি বলেছি, কিউ ইউজি কিন্তু এন ইন্টু কিউ ইউপির সমানও হতে পারে। ঠিক আছে, সমান হতে পারে, অর্থাৎ কিউ ইউজির মান কিন্তু এন কিউ ইউপির সমান মানও হতে পারে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি, তাহলে কেন কিউ ইউজি ধরো আমি এরকম ডিজাইন করলাম, ধরো হলো না, এমন হচ্ছে যে আমি কিউ ইউজি কে এন কিউ ইউপির সমানই রাখছি, এর বেশি করতে পারছি না। ইন দ্যাট কেস কি হবে, এন ইন্টু কিউ ইউপি বাই এফওএস। বুঝতে পারছো? এই জিনিসটাকে আমি এখানে লিখলাম, দুটো পার্টকে দুটো আলাদা আলাদা করে লিখলাম। ঠিক আছে, তাহলে অ্যালাউবেল লোড হবে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম। কেন মিনিমাম সেটা বুঝতেই পারছো, কেন কি কিউ ইউ যদি এন কিউ ইউপির সমান হয় তাহলে সেটাকে আমাকে নিতে হবে অ্যালাউবেল, সেটাই আমার আলটিমেট লোড হবে। আর যদি কিউ ইউজি থাকে তাহলে হবে এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে, এই দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটাকে কিন্তু আমরা অ্যালাউবেল লোড বা সেফ লোড হিসেবে কিন্তু ধরবো। এটা ডিজাইন ক্রাইটেরিয়ার জন্য, বা আমরা যখন অ্যাকচুয়ালি ফিল্ডে করব তার জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে ফ্যাক্টর অফ সেফটির মান কত হয়, এগুলো কখনো কখনো একটু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, একটুখানি কষ্ট করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে 2.5 থেকে 3, 2.5 থেকে 3। পাইলের ক্ষেত্রে সব এটা খুব ভালো ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ফ্যাক্টর অফ সেফটির মানটা 2.5 থেকে 3 এর মধ্যেই রাখা হয়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে হালকা করে একটু মনে রাখতে হবে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে পাইল গ্রুপের একসাথে কাজ করা, তার সেক্ষেত্রে কিভাবে গ্রুপে সেটা কিভাবে আলটিমেট লোড কি হয়, হ্যাঁ, তার সেক্ষেত্রে আমরা কিভাবে ফ্যাক্টর অফ সেফটি লাগাই, এই পুরো ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা ফাইনালি করবো একদম মানে হচ্ছে যে কি বলে থাকে যে আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল, এটাকে আমরা এবার বার করব। মানে এই যে কিউ ইউজি তো বললাম, কিউ ইউজির সাথে তো গল্প হলো, কিউ ইউজি এন কিউ ইউপির মতন হবে না, হ্যাঁ হবে না, তেন হবে না, বাট এই কিউ ইউজিটাকে বার করবো কি করে, তাই না? কিউ ইউপি বার করা তো আমরা শিখে গেছি আগের ক্লাসগুলোতে, কিভাবে কিউ ইউপি বার করতে হয়, বাট কিউ ইউজি তো বার করা শিখিনি। তাহলে কিউ ইউজি কি করে বার করবো? ইয়েস, আমরা এবার সেটা করবো। তো কিউ ইউজি হচ্ছে খুব সিম্পল, একই রকম আমরা কিউ ইউপি যেভাবে বার করেছিলাম ঠিক সেম প্রসিডিউরে আমরা এখানে কিউ ইউজিও বার করবো। কি এখানে যে ফান্ডাটা আমরা কাজে লাগাবো, কি এখানে আমরা পুরোটা কিন্তু একটা সেম পাইল, একটাই পাইল, পুরো গ্রুপটা একটা পাইলের মতন কাজ করবে। তাহলে চলো আমরা করে নিই এই পুরো পাইলের। তাহলে গ্রুপটার উইডথ যদি আমরা বি ধরি, ক্যাপিটাল বি, যেটা আমরা স্কোয়ার ধরেছি, তাহলে এই দিকটা আমাদের বি হবে। ক্লিয়ার? আচ্ছা, এই পাইলের লেন্থ সাপোজ টু বি লেটস সে এল হলো। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের ধরে নিচ্ছি কোহেশন সি, কোহেশন ধরো সি। তাহলে আমরা যেভাবে আমরা যখন বলেছি যেটা একটা পাইল হিসেবে কাজ করে, তাহলে একটা পাইলের জন্য আমরা যেভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম এখানে আমরা সেম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে পার্টটা আসবে স্ক্রিন ফ্রিকশনের পার্ট। তাহলে স্ক্রিন ফ্রিকশনের পার্টের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম, আরএস ইনটু এস। আর একটা হচ্ছে এন্ড বিয়ারিং এর পার্ট, সেক্ষেত্রে আমরা করেছিলাম কি আরবি ইনটু এবি। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা আমি আরএস গুলো পরে আসছি। আরএস এস টা কত হবে, এস মানে কি স্ক্রিন, মানে কতটা পার্শ্বীয় ক্ষেত্রফল কতটা হবে। তাহলে এরকম একটা স্কোয়ার গ্রুপিং এর বা একটা, এটা স্কোয়ার গ্রুপ, আর আমি গ্রুপ না, এটাকে আমি একটা পাইল ইউজ করব। তাহলে এটা একটা পাইল, যেটা স্কোয়ার পাইল। তাহলে স্কোয়ার পাইলের চারদিকের পেরিমিটার কত, বি 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 বি, অর্থাৎ 4b, অর্থাৎ হচ্ছে 4b পেরিমিটার। আচ্ছা, তাহলে পার্শ্বীয় ক্ষেত্রফল মানে কি পেরিমিটার ইনটু লেন্থ ইনটু এল। তাহলে এস হয়ে গেল 4bl প্লাস আরবিটাকে আমি আরবি রাখছি। এবির মান কত, এন কত হবে, এন বেরিং মানে একদম এই জায়গাকার ক্ষেত্রফল কত, মানে অর্থাৎ প্ল্যানেট ক্ষেত্রফলটা হচ্ছে এন্ডের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্ল্যানের ক্ষেত্রফল বা এরিয়া কত, বি
ইন্টু বি, অর্থাৎ বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল তোমার কিউ ইউজি। এবার হচ্ছে আর এস মানে কত আর আর বি মানে কত। তাহলে আমরা আর এস মানে কত শিখেছিলাম? আর এস কে আমরা শিখেছিলাম আলফা ইন্টু সি, আমরা আগের ক্লাসে পড়েছি আলফা ইন্টু সি, আর হচ্ছে 4bl। আর এই পার্টটা কত? আর বি হচ্ছে 9 ইন্টু সি পি বলেছিলাম, আর হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এক্ষেত্রে এই আলফাকে আমরা কিন্তু 1 ধরবো। পাইল গ্রুপিং এর ক্ষেত্রে আলফাকে কিন্তু আমরা 1 ধরবো। তোমরা অনেক বই পড়তে গিয়ে দেখবে যে হঠাৎ করে এখানে কি হবে, আলফা 1 ধরছে না বা আলফা লিখছে না, কি কেস? তো বলে রাখি, পাইল গ্রুপের যখন হিসেব করব, দেখো একটা সিঙ্গেল পাইলের যখন আমরা আলটিমেট লোড বার করব আর পাইল গ্রুপের যখন আমরা আলটিমেট লোড বার করব, দুটোর মধ্যে বেসিক যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে আলফার মান। যখন ইন্ডিভিজুয়াল পাইল বার করব তখন সেটা কিন্তু আমরা আলফার মান রাখবো, বাট যখন আমরা গ্রুপে পাইলের এফিসিয়েন্সি সরি আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি বার করব তখন কিন্তু আলফার মান 1 রাখবো। ওয়াই? বিকজ অফ যখন একটা সিঙ্গেল পাইল আছে তখন এর পাশে সয়েল আছে, সেই সয়েলটাকে ধরে রাখছে, সেটাই স্কিন ফ্রিকশন। আচ্ছা, তার মানে এখানে সত্যি সত্যি সয়েলের সাথে আমার হচ্ছে তোমার কি বলবো, আমার পাইলের কানেকশন হচ্ছে, ঠিক আছে? ফলে কোহেশনটা অ্যাডিশনে কনভার্ট হচ্ছে, সেই জন্য আমরা অ্যাডিশন ফ্যাক্টর লাগিয়েছিলাম, আমি আগের দিন বলেছি। বাট এক্ষেত্রে কি, যখন পাইলকে আমরা গ্রুপ হিসেবে ইউজ করছি, ফলে কি একটা পাইল, দুটো পাইল, তিনটে পাইল, তার মাঝে সয়েলও আছে, কেমন কি এই যে মাঝখানের সয়েলটাও এটাও তো এখন গ্রুপ হিসেবে অ্যাক্ট করছে। ফলে এই সয়েলের ক্ষেত্রফলের তুলনায় পাইলের যে ক্ষেত্রফল সেটা, পাইলের যে এরিয়া সেটা খুবই অল্প হয়, ঠিক আছে? বা বলতে পারো এই পুরো জিনিসটাতে সয়েলই বেশি থাকে, ঠিক আছে? কেন কি এতটা বড় একটা এরিয়া, তার মধ্যে কিছু কিছু পাইল আছে, ম্যাক্সিমাম এরিয়াটা সয়েল। তাহলে এখানে কিন্তু মানে সয়েলের সাথে সয়েলেরই রেজিস্ট্যান্স দিচ্ছে, মানে এটা সয়েলের সাথে সয়েলই লেগে থাকছে। বুঝতে পেরেছো তো কেসটা? সেই জন্য তাহলে কি কিন্তু দুটো মেটেরিয়াল যখন সেম সয়েলই হচ্ছে, ফলে এখানে আলফা ইকুয়াল টু 1 হয়ে গেল। অ্যাডিশন ফ্যাক্টর কি ছিল? দুটো যখন পাইলের সাথে সয়েলের কেস ছিল সেই জন্য আমরা অ্যাডিশন ফ্যাক্টর এনেছিলাম, কারণ দুটো ডিফারেন্ট মেটেরিয়াল। কিন্তু যেহেতু এখানে পাইল গ্রুপে ম্যাক্সিমামটা সয়েলই থাকছে, ফলে আমরা বলতে পারি যে সয়েলের এরিয়া ভার্সেস সয়েলের এরিয়ার মধ্যে রেজিস্ট্যান্স খেলা করছে। ফলে এখানে আর আমাদের আলাদা করে মানে আলফাটাকে বা অ্যাডিশন ফ্যাক্টরটাকে আলাদা করে রাখার দরকার নেই। আলফা ইকুয়াল টু 1। আশা করি বুঝে গেছো ব্যাপারটা। কেন কি যখন পাইল গ্রুপ হবে তখন ম্যাক্সিমাম এরিয়াটাই আমাদের সয়েল, ম্যাক্সিমাম এরিয়াটাই সয়েল। ওকে, তাহলে বুঝতে পারছো যে এইখানকার এই সয়েলের সাথে পাশের সয়েলের রেজিস্ট্যান্সটা হবে। ফলে আমরা এখানে আর কি করলাম না, আলফা ঢোকালাম না। ওকে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের এখানকার ব্যাপারটা ক্যালকুলেশন করাটা। ওকে, আর আমরা তো জানি যে সি আর সিপি এর ভ্যালু কি, এর ভ্যালু তো আমরা বলেছি QU/2। In absence of any data we can use the C or CP value as QU/2. Q মানে কি? The unconfined compressive strength of clay or soil. ওকে, ঠিক আছে। এবার এখানে বি, এই বি এর মানটা আমাদেরকে একটুখানি জানতে হবে, বি এর মানটা কি হতে পারে। বি মানে কি? বি মানে দেখো, এই সেন্টার টু সেন্টার স্পেসিং কে যদি আমরা এস ধরি, সেন্টার টু সেন্টার স্পেসিং কে যদি আমরা এস ধরি, আর পাইলের ডায়ামিটারকে যদি আমরা ডি ধরি, পাইলের ডায়ামিটারকে যদি আমরা ডি ধরি, তাহলে কি আমরা বলতে পারি না এই পার্টিকুলার ক্ষেত্রটাই, আমি কিন্তু অন্য ক্ষেত্র জেনারেল ক্ষেত্র বলছি না, এই পার্টিকুলার গ্রুপিংটার ক্ষেত্রে বি কত হবে? বি হবে এস প্লাস এইটার ডি/2 আর এইটার ডি/2, এটার ডি/2 প্লাস এইটার ডি/2। তাহলে বলতে পারি 2s প্লাস ডি। ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করছো, যদি একটা কলামে 3টে পাইল থাকে বা একটা রোয়ে 3টে পাইল থাকে, তাহলে তার ক্ষেত্রে বি হবে 2s প্লাস ডি। যদি এখানে একটা কলামে 4টে পাইল থাকতো তাহলে সেক্ষেত্রে বি কত হতো? 3s প্লাস ডি। 5টা যদি থাকতো তাহলে কি হতো? 4s প্লাস ডি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, আশা করি এটা নিয়ে বোঝানোর খুব একটা প্রবলেম নেই। মানে যতগুলো আছে মাঝে দেখো, 3টে পাইল মানে দুটো গ্যাপ, দুটো স্পেসিং, তাহলে দুটো এস। 3টে পাইল মানে দুটো এস। ক্লিয়ার? 4টে পাইল মানে 3টে এস, কেন কি মাঝখানে জায়গা তো 3টে হবে, 4টে পাইল দিয়ে মাঝখানে জায়গা 3টে হবে। 5টা পাইল মানে 4টে এস।
আর একটা ডি/2 একটা এদিকে একটা ডি/2 মানে প্লাস ডি, এই হচ্ছে ঠান্ডা। তাহলে এইভাবে ভি বেরিয়ে গেল। এবার চলো আমরা একটা সিধা সাদা একটা প্রবলেম করি, মানে একদম, তাহলে তোমাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো লেটস স্টার্ট এ প্রবলেম। এক মিনিট, প্রবলেমটা বলা হচ্ছে যে একটা 25 নাম্বারের পাইল গ্রুপ আছে। হ্যাঁ, আমি এইখানে লিখছি প্রবলেমটাকে। কি বলেছে, 25 নাম্বার অফ পাইল গ্রুপ। পাইল গ্রুপে আছে 25, মানে n ইকুয়ালস টু হলো আমার 25টা পাইল আছে। কটা পাইল আছে? 25টা পাইল আছে। ওকে, আচ্ছা আমি এটাও তাহলে মিটিয়ে নিই, আমাকে নতুন করে আঁকতে হবে। 25টা পাইল আছে। আচ্ছা কি বলেছে, এমবেডেড ইন সফট ক্লে, ঠিক আছে, এবং এটা একটা স্কিন ফ্রিকশন পাইল। ওরা বলেই দিয়েছে এটা একটা স্কিন ফ্রিকশন পাইল, স্কিন ফ্রিকশন পাইল অনলি, মানে এখানে এন্ড বিয়ারিংটা নীল, ঠিক আছে, সফট ক্লেতে করা হয়েছে, এন্ড বিয়ারিং নীল, বলছে যে এটা আমার স্কিন ফ্রিকশন পাইলই বলা হয়েছে। আচ্ছা, নেগলেক্ট এন্ড বিয়ারিং এফেক্ট বলে দিলাম। পাইলস আর অফ সার্কুলার সেকশন, অর্থাৎ পাইল গুলো নিজেরা একটা সার্কেল, অর্থাৎ এর একটা ডায়ামিটার হবে ডি সাপোজ টু বি, ঠিক আছে, পাইলস গুলো একটা সার্কেল। ডিজাইন দ্য পাইল স্পেসিং, পাইল গ্রুপ উইথ ইকুয়াল স্পেসিং, ঠিক আছে। এবার আমাকে বলছে পাইল গ্রুপটা তুমি ডিজাইন করো ইকুয়াল স্পেসিং ধরে, অর্থাৎ এস সব জায়গাতে সমান, ঠিক আছে, আর অন্যান্য জিনিসগুলোকে অ্যাজ ইউজুয়াল ধরে নিতে বলেছে, সি ফি এর ভ্যালুগুলো বলছে অ্যাজ ইউজুয়াল তোমরা ধরো, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রবলেম। তাহলে প্রবলেমটা কি বলেছে, 25 নম্বর একটা পাইলের গ্রুপ বানাতে হবে, ঠিক আছে, 25টা পাইল থাকবে, সেটা আমার পাইলগুলো স্কোয়ার পাইল, ডেফিনেটলি আমাকে একটা গ্রুপ বানাতে হবে, ডেফিনেটলি উইল প্রেফার স্কোয়ার গ্রুপ, আর যেহেতু 25টা আছে আমরা স্কোয়ার গ্রুপ করতেই পারি, নো প্রবলেম, ঠিক আছে। আর এটা হচ্ছে স্কিন ফ্রিকশন পাইল, অর্থাৎ এন্ড বিয়ারিংটা আমার 0 হবে। তাহলে চলো আমরা প্রথমে এটাকে এঁকে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। 25টা পাইল মানে 1 2 3 4 5, 5টা করে আমার 5টা রো হবে, 5 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। যদি এটা স্কোয়ার শেপ বলো না, বাট ইন অ্যাকচুয়ালি এটা একটা স্কোয়ার শেপ, ঠিক আছে, যেহেতু আমি আঁকতে দারুণ পারি তো এই কারণে এই দশাটা হলো। তো এটা আমার একটা যে পাইল গ্রুপ, তো পাইল গ্রুপের, আর যদি আমরা ধরো সাপোজ টু বি এটাকে আমি এলিভেশনে দেখি, তাহলে 5টা পাইল থাকবে, 1টা 2টা 3টে 4টে 5টা পাইল থাকবে। ওকে, আচ্ছা এই যে স্পেসিংটা বলছি কি ইকুয়াল স্পেসিং এ ডিজাইন করতে হবে, মানে এই পাইলের মিডল থেকে এই পাইলের সেন্টার টু সেন্টার যে স্পেসিং গুলো হবে সেগুলো সব জায়গাতেই এসই থাকবে, সব জায়গাতেই এস, এটার থেকে এটা তাও এস, মানে এটা কখনো হবে না যে এই স্পেসিং আছে এই স্পেসিংটা বড়, না হবে না। আচ্ছা এখানে যেহেতু 25টা পাইল আছে বলে আমাদের একটা স্কোয়ার গ্রুপিং হয়ে গেল, যদি 26টা পাইল থাকতো তাহলে স্কোয়ার গ্রুপিং হতো না, তখন তোমাকে অন্যভাবে করতে হতো, বাট যেহেতু আমাদেরকে বলেছে 25টা, বা আমরা এইভাবেই করি সাধারণত যাতে স্কোয়ার গ্রুপিং হয়। এই গেল গল্প। তাহলে চলো এবার আমরা করি। আচ্ছা প্রথমেই তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, আচ্ছা এক্ষেত্রে আমরা প্রথমে বিটা বার করে নিই, বিটা লাগবে। বি ইকুয়ালস টু কি, বি ইকুয়ালস টু কটা পাইল আছে, একটা রয়ে 1 2 3 4 5টা পাইল, তারপর ডেফিনেটলি এস কত হবে, 4s, দেখো তাই হচ্ছে, একটা এস, দুটো এস, তিনটে এস, চারটে এস, একটা এস, দুটো এস, তিনটে এস, চারটে এস, 4s প্লাস এদিককার d/2 এদিককার d/2, বি এর মান হচ্ছে এটা। আচ্ছা যেহেতু বলেছে এটা এন্ড বিয়ারিং পাইল নয়, এন্ড বিয়ারিং এফেক্টকে আমাকে নীল ধরতে বলেছে, সো উই ক্যান সে দিস টার্ম উইল বি 0। বুঝতে পেরেছো, শুধু আমাদের কাছে এই টার্মটাই থাকবে। তাহলে চলো আমরা আরএস বার করে দিই। আরএস মানে কি ছিল, আরএস মানে ছিল হচ্ছে তোমার আলফা ইন্টু সি, যেহেতু আলফা ইন্টু সি, ঠিক আছে, যেহেতু আলফা 1 ধরছি, ঠিক আছে, তো সেই জন্য শুধু সি এর ভ্যালু থাকবে, লেটস সি। ওকে, আচ্ছা এস কত হবে, এস হচ্ছে আমরা বলেছিলাম 4 ইন্টু বি ইন্টু এল, বি 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 4b ইন্টু লেন্থ অফ দ্য পাইল সাপোজ টু বি এল, তাহলে 4b ইন্টু এল, ক্লিয়ার। আচ্ছা তাহলে সি, আচ্ছা 4b, বি এর মান কত
4 ইন্টু বি এর মান হচ্ছে 4s প্লাস ডি বাই ডি বাই 2 কেন ডি আই এম সরি আগে যেটা বললাম একটু ডি হবে, ঠিক আছে, ডি বাই 2 ভুল করে বলে দিচ্ছি, ডি বাই 2 এদিকে আর এদিকে ডি বাই 2 ডি, তাহলে 4s ডি ইন্টু হচ্ছে এল, ঠিক আছে, সি ইন্টু এটা ইন্টু এল, এই হয়ে গেল। ওকে, এবার কি আমরা ডিজাইন ক্রাইটেরিয়া মাথায় কি রেখেছি যে আমরা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন কিউবি সমান করব, ঠিক আছে, অর্থাৎ এর বড় হতে পারে কিন্তু ছোট হবে না। তাহলে আমরা চলো এই যে স্পেসিংটা কত হবে সেটা এইটার সাথে তুলনা করে বার করি, অর্থাৎ কিউইউপি মানে একটা পাইলের কতটা স্ট্রেংথ সেইটা আগে বার করে নিই, সেটাকে কতগুলো পাইলে সেটাতে গুণ করব, বলে তার যে স্ট্রেংথ হবে সেই স্ট্রেংথের সাথে এই স্ট্রেংথটাকে ইকুয়াল করব। ক্লিয়ার? চলো একটু করি তাহলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা কিউইউপি বার করি, মানে একটা পাইলের কেসটা বার করি। একটা পাইলের ক্ষেত্রে কি এই পার্টটা 0, ও ক্ষেত্রেও তাই, তাহলে শুধু আমার এই পার্টটা থাকবে। তাহলে আরএস এর ক্ষেত্রে কিন্তু আমার ওখানে আলফা ইন্টু সি হবে, এখানে যেমন শুধু সি হলো, বাট একটা পাইলের ক্ষেত্রে কিন্তু আমার আলফা ইন্টু সি হবে। আচ্ছা, এখানে বলতে ভুলে গেছি, এখানে আলফাটা বলে দেওয়া হয়েছে, আলফা ইকুয়াল টু 0.7 ধরতে বলেছে, আলফা ইকুয়াল টু 0.7 ধরতে বলেছে, ঠিক আছে, তাহলে আলফা 0.7 বসাবো। আচ্ছা, আলফা ইন্টু সি ইন্টু এর ক্ষেত্রে একটা পাইলের ক্ষেত্রে যদি একটু সিঙ্গেল পাইল হয় তাহলে তার স্ক্রিন ফ্রিকশনের মানে পার্শ্ব ক্ষেত্রফল কত হবে, পাই ইন্টু ডি ইন্টু এল, পাই ডি ইন্টু এল, ঠিক আছে, তাহলে পাই ডি ইন্টু এল। ক্লিয়ার? এইটা হয়ে গেল কিউ। এবার আমরা কি বলছি, আমরা পড়েছি কি যে কিউ ইউজি যেন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন কিউ ইউপি হয়, এটা পড়েছি তো। আচ্ছা, আমরা এটাকে গ্রেটার দ্যানটা হলে তো খুবই ভালো, আমরা চলো ইকুয়াল করে বার করি, তারপর সেটাকে গ্রেটার করে নেওয়া যাবে, ঠিক আছে, তাহলে কিউজি কিউ এন কিউপি এর মতন হবে। ওকে, তাহলে চলো আমরা দুদিকটা বসাই। তাহলে যেটা পাচ্ছি, আমি একটু উঁচুতে লিখলে বেশি ভালো হতো, আচ্ছা আমি একটু উঁচু থেকেই করছি, ঠিক আছে, না হলে প্রবলেমটা সলভ করতে জায়গা বেশি লেগে যাবে। তাহলে আজকে এটা কি 4 ইন্টু সি, 4 ইন্টু সি ইন্টু এল, 4cl, ঠিক আছে, আর ভেতরে হচ্ছে 4s প্লাস ডি, এই পার্টটা ইকুয়ালস টু এই পার্টটা, এই পার্টটা কি আলফা সি পাই ডি এল। চলো এবার আমি এই দুটোকে মিটিয়ে দিই। আচ্ছা, চলো সি সি দুদিক থেকে আমি আউট করে দিতে পারি, ক্যান্সেল আউট করে দিতে পারি। আচ্ছা, এল এল এই দুটো আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি, ঠিক আছে, তাহলে আমার থাকলো এইটা। তাহলে কি করি, আমি লিখে দিই 4 16s প্লাস হচ্ছে 4d, ক্লিয়ার, আর এখানে থাকলো হচ্ছে আমার আলফা, আচ্ছা এর সাথে এন গুণ হবে, সরি এনটা আমি গুণ করতে ভুলে গেছি, কত নাম্বার অফ পাই, তাই না, এন কিউপি, এটা তো কিউপি, তার সাথে এন গুণ হবে। তাহলে এন হচ্ছে কত, এখানে আমার 25টা পাইল আছে, তাহলে 25 ইন্টু আলফা, ঠিক আছে, ইন্টু হচ্ছে পাই আর ইন্টু হচ্ছে ডি, 25 আলফা পাই ডি, ক্লিয়ার? ওকে, তাহলে চলো এটাকে আমি এদিকে নিয়ে চলে আসি, এটা যদি এদিকে চলে আসে তাহলে হচ্ছে আমার 16s আর 25 আলফা, 25 আলফা পাই প্লাস 4, 25 আলফা পাই 4 ইন্টু ডি। আচ্ছা, এইটার মান তোমরা যখন ক্যালকুলেট করবে, ঠিক আছে, ক্যালকুলেটটা করে নেবে, সম্ভবত 54 মতন হবে, 53.99 মতন হবে, যেহেতু এটা আমি আগে করে রেখেছি, তোমরা ক্যালকুলেটর ইউজ করে নেবে, 53 মতন হবে প্রবাবলি, বুঝলে, 54 53 কি 54 না, সরি প্রবাবলি, আচ্ছা এটা এদিকে গেলে মাইনাস হবে তো, কেন আমি প্লাস করেছি, এইটার মান হচ্ছে 54 হবে, আর এটা যদি 4 আছে তাহলে দুটো করলে 54 থেকে 4 বাদ দিলে হচ্ছে তোমার 51, তাহলে 16s ইকুয়ালস টু 51d, অর্থাৎ s ইকুয়ালস টু কত, স্পেসিং ইকুয়ালস টু কত হবে, 51d বাই 16, 3.18d, অর্থাৎ এই যে স্পেসিং, এই স্পেসিংটা কত রাখতে হবে, এইটার জন্য, এটার জন্য স্পেসিংটা কত রাখতে হবে, কিসের জন্য না, যাতে গ্রুপ পাইলের জন্য আমি গ্রুপ হিসেবে ইউজ করব,
সেই সময় যে পাইলের যে লোড ক্যারিং ক্যাপাসিটি হবে আর ইন্ডিভিজুয়াল পাইলগুলো যদি প্রত্যেকে নিজেদের ক্ষমতা নিয়ে কাজ করতো, তাহলে তাদেরকে সবগুলোকে জুড়ে যে ক্ষমতা হবে তার সমান যেন গ্রুপের ক্ষমতা হয়, যাতে কিনা আমাদের কোনো লস না হয়। পাতি কথা, এই গ্রুপ পাইলটাকে গ্রুপিং করার জন্য আমার কোনো এনার্জি পাইলের ক্যাপাসিটির যাতে লস না হয়। ঠিক আছে, তো সেটা করতে গেলে আমাকে কি করতে হবে, 3.18D আমাকে প্রোভাইড করতে হবে। ওকে, তাহলে এবার এখান থেকে বেশি করতে বা কম করতে সেটা তোমার উপর, তখন তুমি ডিপেন্ড করবে। বাট যদি আমি ইকুয়ালি রাখতে চাই অ্যাটলিস্ট, দেন আই হ্যাভ টু প্রোভাইড অ্যাটলিস্ট 3.18D। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা পাইল গ্রুপকে ডিজাইন করি। ওকে, আচ্ছা, এবার এখানে কিছু আমরা ডিজাইন ক্রাইটেরিয়া সম্পর্কে একটুখানি জেনে নেব, যেখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। সেটা হচ্ছে যদি 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 স্কিন ফ্রিকশন পাইল হয়, যদি স্কিন ফ্রিকশন পাইল হয়, ঠিক আছে, বা ফ্রিকশনাল পাইল হয়, তাহলে সেক্ষেত্রে এই স্পেসিংটা না, এই 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 ক্রাইটেরিয়াটা অ্যাচিভ করতে গেলে স্পেসিংটা সাধারণত রাখা হয় 2.5D থেকে 3.5D বা 3Dও বলে, 3Dও রাখা হতে পারে। আর যদি এন্ড বিয়ারিং পাইল হয়, এটা একটু দেখে নেবে, যদি এই দুটো আমার মধ্যে আবার ইন্টারচেঞ্জ হয়ে যায় লিখ থেকে, প্লিজ একটু চেক করে নিন। হ্যাঁ, সেটা হচ্ছে 3D to 4D। ঠিক আছে, বাট অন অ্যান অ্যাভারেজ, এইটা মাইন্ডেড, অন অ্যান অ্যাভারেজ আমরা স্পেসিং কে কিন্তু 3D রাখি। মোটামুটি 3D যদি রাখা হয় তাহলে কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেটা সাধারণত সাধিত হয়ে যায়। ঠিক আছে, ওকে। বাট যদি তুমি বলে যে না ইন অ্যাকচুয়াল কত, তাহলে তোমাকে এই অঙ্ক কষে বার করতে হবে। ওকে, তো এই মোটামুটি গেল হচ্ছে তোমার টোটাল ব্যাপার এখানকার। আর সাধারণত পাইলের লেন্থ 10 মিটার টু 20 মিটার রাখা হয় স্কিন ফ্রিকশন পাইলের জন্য। এন্ড বিয়ারিং পাইলের জন্য যেখানে গিয়ে তুমি স্টেটারটা পাবে, এন্ড স্টেটারটা শক্ত স্টেটার ততদূর অবধি করতে হবে। ঠিক আছে, এইগুলো কিছু জিনিস আছে। বাট এই গেল তোমার মোরালের গ্রুপ পাইলিং এর টোটাল ব্যাপারটা। ঠিক আছে, এই গেল তোমার গ্রুপ পাইলিং এর টোটাল ব্যাপারটা। আশা করি আর কোনো কনফিউশন তোমাদের থাকা নেই। বইগুলো একবার পড়ে নাও, দরকার হলে দুই একটা প্রবলেম সলভ করে নাও, হয়ে যাবে, আর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, এখানে এই যে একটা জিনিস, ছোট্ট জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম না গ্রুপ এফিসিয়েন্সি, হ্যাঁ, ইটাজি বললাম, এই ইটাজিকে না বার করবার, ইটাজিকে ধরো এইসব করে তো তুমি বার করতেই পারো, আলাদা ব্যাপার। বাট ইটাজিকে এমনি বার করবার কিছু তোমার ফর্মুলা আছে, বা এম্পেরিক্যাল ফর্মুলা আমাদের অ্যাভেলেবেল আছে। এই ইটাজিকে এমনি বার করতে হবে, এইসব কিছু না করে, অ্যাজ এ থাম্ব রুল দিয়ে বা কিছু এম্পেরিক্যাল ফর্মুলা আছে, এগুলো বার করেই তুমি ইটাজিকে বার করে নিতে পারো। কি সেইগুলো ফর্মুলা তোমাদের পরীক্ষায় করতে দেবে না, ঠিক আছে, বাট নামগুলো তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারে, বই খুলে তোমার পেয়ে যাবে। কি সামথিং কি একটা আছে, আমার নামটা একটু খটোমটো নাম, ঠিক আছে, আমার মনে থাকে না, মনে রাখি না। একটা ফিল্ড রুলও আছে, ওই নামগুলো তোমরা একটু মাথায় রাখবে, কেন তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে যে ওই ফর্মুলাটা কিসের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ওই নামের যে ফর্মুলাটা, ঠিক আছে, একটু অচকটলা নাম আছে, নামটা একটু মাথায় রাখবে তোমরা। ঠিক আছে, যেহেতু আমার সামনে পরীক্ষা নেই সেই আমি মনে রাখছি না। ওকে, আর এই হচ্ছে ব্যাপার। আর একটা ফিল্ড রুলও আছে, বাট সাধারণত সেগুলো খুব একটা দরকার পড়ে না, বাট তোমরা একটু দেখে রাখতে পারো। যদি বুঝতে অসুবিধা হয় তখন আমাকে পরে বলবে, আমি সেটা বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। পাইলের লাস্ট যে জিনিসটা নিয়ে আমরা একটুখানি পড়বো, এছাড়া ল্যাটারাল লোড ফোর্স যেগুলো, সেগুলো অ্যাডভান্স ফাউন্ডেশন, সেগুলো আমাদের বিটেক লেভেলে আপাতত দরকার নেই, বিটেক বা ডিপ্লোমা লেভেলে কোনোভাবেই দরকার নেই। আচ্ছা, নেগেটিভ স্কিন ফ্রিকশন, হোয়াট ইজ নেগেটিভ স্কিন ফ্রিকশন? নেগেটিভ স্কিন ফ্রিকশন হচ্ছে সাধারণত যখন আমরা একটা জায়গাতে পাইল লোড ধরে আসছে, সেখানে ধরে আমরা একটা পাইল ক্যাপ দিয়ে পাইল দিচ্ছি, এগুলো তো আমরা পাইল ফাউন্ডেশন করি। ওকে, সাধারণ ভাবে কি হয়, এই লোড ডাউনওয়ার্ড আসছে, পাইলগুলো কি ডাউনওয়ার্ড মুভ করতে চাই লোডের জন্য, কিন্তু এখানকার যে সয়েলগুলো আছে সেই সয়েলগুলো ডাউনওয়ার্ড মুভ করতে দেয় না, ধরে রাখে। অর্থাৎ সয়েলগুলো যে রেজিস্ট্যান্স দেয় সেই রেজিস্ট্যান্সটা এরকম ঊর্ধ্বমুখী হয়, আমি প্রথম ক্লাসেই বলেছি। এটা হচ্ছে নর্মাল কেস, ঠিক আছে। বাট এরকম যদি কেস হয় যখন তোমার এই যে ধর একটা গর্ত ছিল আগে, সেই গর্তটা একদম রিসেন্টলি ফিল করেছো, সেই ফিলটা ঠিক করে কম্প্যাকশন হয়নি বা ঠিক করে কনসোলেশন এখনো হয়নি বা ঠিক টাইম ফেলে রাখুনি। ওকে, ফলে কি হয়েছে, এখানকার সয়েলগুলো লুজ সয়েল হয়ে আছে, ক্লিয়ার? এবার তুমি এখানে ঠিক সেম জিনিসটা করলে,
এখানে ঠিক পাইল দিলে। এবার কি হবে, এখানে এই যে লুজ সয়েল গুলো আছে, এবার কি এখান থেকে লোড আসবে, পাইল গুলো নিচের দিকে যেতে চাইছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে পাশের যে লুজ সয়েল গুলো আছে, সেই লুজ সয়েল গুলো কি করবে, সেই লুজ সয়েল গুলো এরা না, যেহেতু কম্প্যাকশন হয়নি, ধরো একটা বৃষ্টি হয়ে গেল, যেই বৃষ্টি হয়ে গেল তোমরা জানো কম্প্যাক্ট যে ওয়াটার কন্টেন্ট বাড়লে কি হয়, কমে যায়, সয়েলের ভলিউম কমে যায়, সয়েল দেবে যায়, ঠিক আছে। তো এরকম কেসে কি হবে, এই সয়েল গুলো নিচের দিকে মানে সেটেল হবে, সয়েল গুলো নিজে নিজে সেটেল হবে, যেহেতু লুজ ফিলিং ছিল। সেটেল হওয়ার জন্য কি হবে, এই লেয়ার ছিল, লেয়ার কমতে স্টার্ট করবে, মানে কি এই পুরো মাটিগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। সেটেল হওয়া মানে কি মাটিগুলো নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে মাটিগুলো যখন নিচের দিকে নামবে তখন কি হবে, এই এর মধ্যে কি আছে, পাইলগুলো আছে, তাহলে পাইলগুলোকেও ওরা নিচের দিকে নামানোর চেষ্টা করবে, স্কিন ফ্রিকশন, পাতি কথা। তাহলে কি দেখো, আগের ক্ষেত্রে সয়েল কি উপর দিকে ফোর্স দিচ্ছিল বলে পাইলগুলোকে ধরে রাখছিল, কিন্তু এখানে লোড আসছে ফলে পাইল নিচের দিকে নামতে চাইছে, প্লাস সয়েল নিজেও মালটাকে নিচের দিকে নামাচ্ছে, ঠিক আছে। সো ইন দ্যাট কেস কি হবে, এখানে পাইলস কিন্তু হুট করে সেটেল করে যেতে পারে। এই যে একটা এক্সট্রা ফোর্স লুজ সয়েল হওয়ার জন্য, যার জন্য কিনা মানে সয়েলই পাইলকে নিচের দিকে নামানোর চেষ্টা করে, এইটাকে বলা হয় নেগেটিভ স্কিন ফ্রিকশন। কেন নেগেটিভ, কেন কি ইন জেনারেল স্কিন ফ্রিকশন উপর দিকে কাজ করে সয়েলের, ঠিক আছে, কিন্তু এই পার্টিকুলার কেসে নিচের দিকে কাজ করছে। আচ্ছা, শুধু কি লুজ সয়েল থাকলে হয় না, আরো কিছু কিছু ক্ষেত্রে যদি হঠাৎ করে সারচার্জ লোড চলে এলো একটা, ঠিক আছে, মাটিটা অত লোডের জন্য ডিজাইন করেছেন, হুট করে তার উপর আর এক্সট্রা লোড চলে এলো, ইন দ্যাট কেস হতে পারে। বা হঠাৎ করে ওয়াটার টেবিল ধরে নেমে গেল, এখানে ওয়াটার টেবিল ছিল, ওয়াটার টেবিল হঠাৎ করে ডিক্রিজ করে গেল, এইখানে চলে এলো। ওয়াটার টেবিল যখন ডিক্রিজ করে যায় তখন কি হবে, এখানকার মাটিগুলোর তোমরা জানো এফেক্টিভ স্ট্রেস বেড়ে যায়। এফেক্টিভ স্ট্রেস বেড়ে গেলে কি হবে, মাটির সেটেলমেন্ট হয়। এফেক্টিভ স্ট্রেস বেড়ে গেলে সেটেলমেন্ট হয়, কেন কি তোমরা সেটেলমেন্ট কনসোলিডেশন সেটেলমেন্টে পড়েছো, সেখানে আছে এফেক্টিভ স্ট্রেসের সাথে সমানুপাতিক হয়। তাহলে আবার এফেক্টিভ স্ট্রেস সেটেলমেন্ট হলে মানে কি, সেটেলমেন্ট হওয়া মানে কি, আবার সেই নেগেটিভ স্কিন ফ্রিকশন। ক্লিয়ার? আচ্ছা, এই নেগেটিভ স্কিন ফ্রিকশন ব্যাপারটাকে আমরা যখন লোড ক্যারিং ক্যাপাসিটির সাথে কিভাবে অ্যাডজাস্ট করি এভাবে, সাপোজ টু বি কিউইউপি হয়, তাহলে আগে কি ছিল, আর এস ইন্টু এস প্লাস আর বি ইন্টু এ বি, সেখান থেকে আমার এই নেগেটিভ স্কিন ফ্রিকশন বাদ যাবে, ঠিক আছে। এই নেগেটিভ স্কিন ফ্রিকশনটা কিন্তু বাদ যাবে, কেন কি নেগেটিভ স্কিন ফ্রিকশনের জন্য পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি হ্রাস পাচ্ছে। বুঝতে পেরেছো কেন পাচ্ছে, বোঝালে আমি, এটা বিয়োগ যাবে। এটা বার করতে হয় কি, ওই সেম ব্যাপার, পেরিফেরি বা পেরিমিটার ইন্টু লেন্থ দিয়ে তোমার করে বার করতে হয়, মানে সিম্পল যেটা ছিল আর কি, আমরা পাতি আরএস যেভাবে বার করতাম, নেগেটিভ স্কিন ফ্রিকশনে কিন্তু আমরা ঠিক সেভাবেই বার করি। মানে কি, যদি এটা সার্কুলার সেকশন হয় তাহলে হচ্ছে পাই ডি ইন্টু এল হবে ইন্টু আমার আলফা ইন্টু সি, এটা হবে এটা, যদি এটা ক্লে সয়েল হয়। আর যদি এটা গ্রানুলার সয়েল বা স্যান্ডি সয়েল হয়, ইন দ্যাট কেস বই খোলো, বইয়ে ফর্মুলা দেওয়া আছে, একটু দেখে নাও, সবটা আমি বলে দেবো না। ক্লিয়ার? তাহলে এই গেল হচ্ছে নেগেটিভ স্কিন ফ্রিকশন। ওকে, এবার আমরা একটা ছোট্ট জিনিস জেনেও, সেটা হচ্ছে আন্ডার রিম পাইল। এই ব্যাপারে ডিটেলসে পড়ার দরকার নেই, সাধারণত আমাদের বিটেক লেভেল সিলেবাস থাকে না, বাট জিনিসটা কি একটু ছোট্ট জিনিস, এটা একটুখানি না জেনে নিলে কিন্তু বিইং এ সিভিল ইঞ্জিনিয়ার জিনিসটা কি, দাদা তুমি তো বলোনি ফাউন্ডেশন পড়িয়েছো, সেই জন্য আমি হালকা করে একটু বলে রাখি। আন্ডার রিম পাইল হচ্ছে ঠিক এরকম, মানে পাইলটা থাকবে, পাইলের ঠিক মাঝখানে এরকম করে একটা বাল্ব মতন একটা পোর্শন থাকে, আবার পাইলটা যাবে এরকম একটা বাল্ব মতন পোর্শন থাকে, এটা আমি এইটাকে বলা হয় আন্ডার রিম পাইল, আন্ডার রিম পাইল। এর ফান্ডাটা কি, ফান্ডাটা হচ্ছে এই ধরনের পাইল করা হয় হচ্ছে এক্সপ্যান্সিভ সয়েলের ক্ষেত্রে, অর্থাৎ যেটা খুব বেশি সোয়েলিং এবং তোমার হচ্ছে সিঙ্ক হয়, অর্থাৎ পাতিকথা ব্ল্যাক কটন সয়েল। ব্ল্যাক কটন সয়েলের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের পাইল কিন্তু করে থাকি। এটার কারণটা কি, কারণটা হচ্ছে যে এই যে তুমি বাল্ব পোর্শনটা যেটা করছো, এই বাল্ব পোর্শনের নিচে তো একটা পোর্শন সয়েল থাকছে,
এই সয়েলটা আসলে একটা এন্ড বিয়ারিং দেয়, এই সয়েলটা একটা এক্সট্রা করে এই পাইলটাকে এন্ড বিয়ারিং দেয়। আবার এটার জন্য ওই যে নিচ পোর্শনটা থাকবে, এই সয়েলটা একটা এক্সট্রা করে আমার এন্ড বিয়ারিং দেবে পাইলটাকে, ফলে পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যায়। এক্সপ্যান্সিভ সয়েলের ক্ষেত্রে করা হয় কেন, কেন কি এক্সপ্যান্সিভ সয়েলে হুট করে সোয়েল করে যায়, এই হুট করে সুইং করে যাবে, সোয়েল করে যায়, ঠিক আছে। ফলে কি হয়, ওই নেগেটিভ ফ্রিকশন, এই ফ্রিকশন এটা সেটা একটু এদিক ওদিক হয়। ফলে দিস টাইপ অফ স্ট্রাকচার কি করে, আমার এই স্ট্রাকচারটাকে মোর মজবুত করে। এই কিন্তু শুধুমাত্র স্ট্রেংথ বাড়ায় কোথায়, এই এন্ড বিয়ারিং, এন্ড বিয়ারিং থ্রু দিয়ে কিন্তু কোন পোর্শন দিয়ে এন্ড বিয়ারিং দেয়, এই যে এই পোর্শনটা দিয়ে, এই বাল্বের এই নিচের অংশটা দিয়ে, ঠিক আছে। এইভাবে করে। আচ্ছা, এর স্পেসিংটা একটা মাথায় রাখবে শুধু, মিনিমাম স্পেসিং এটা যদি সাপোজ টু বি বিইউ, এর যে ডায়ামিটার বিইউ হয়, ঠিক আছে, এই ডায়ামিটারটা, এই বাল্বের ডায়ামিটারটা, তাহলে মিনিমাম স্পেসিং যেন 1.5 বিইউ হয়, মিনিমাম স্পেসিং, ঠিক আছে। স্পেসিং শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1.5 বিইউ, এটার থেকে এটার স্পেসিং, ক্লিয়ার। এই হয়ে গেল তোমার আন্ডার রিম পাইল। মোটামুটি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এ আমার আজকে এটা শেষ ক্লাস। যদি তোমাদের আর কিছু বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে বলো, তখন আমি সেটা স্পেশাল ক্লাস নেব, বাট মোরাললেস এটা আমরা আজকে এখানে ফাউন্ডেশন শেষ করছি। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আমরা ফুললি কনসেন্ট্রেট করবো স্ট্রেংথ অফ মেটেরিয়ালের দিকে, ঠিক আছে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল কিছু ক্লাস করে তারপর আমরা আবার একটা অন্য সাবজেক্টে কিছুটা এগিয়ে নিতে তারপর ধরবো, ঠিক আছে। বাট এই গেল হচ্ছে, আর সয়েলে আমাদের আরো 2-1টা চ্যাপ্টার পড়ানো বাকি আছে, সেটা আমি পরে পড়াবো। একটু অন্য সাবজেক্ট একটু স্টার্ট করি, ওকে। সেটা হচ্ছে ল্যাটারাল আর্থ প্রেসারটা বাকি আছে, ঠিক আছে, সেটা আমি পরে পড়িয়ে দেবো, ওকে। আর সিপেজ অ্যানালাইসিসটা বোধহয় বাদ আছে, আমাকে ভুলেও গেছি, মনে নেই, অনেকদিন হলো, ঠিক আছে। তো চলো, তোমরা যারা আছো তাদের অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক মানে সাবস্ক্রাইব করো, যারা নতুন আছো। তোমাদের সাপোর্ট পেলে আমার ভালো লাগে, হ্যাঁ, ঠিক আছে। অন্য কোনো উদ্দেশ্য তো নেই, শুধুমাত্র বাট তোমাদের সাপোর্ট, তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, শেয়ার করলে, এগুলো হলেই আমার এনথুটা একটু পাই। এনিওয়ে, না করলেও আমি ক্লাসটা করাবো, বিকজ ইটস মাই রেসপন্সিবিলিটি, একটু যেটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করা, ঠিক আছে। তোমরা করলেও করবো, না করলেও করবো, ওকে। বাট স্টিল করলে আমার ভালো লাগে, আর কিছুই না। তো চলো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর আর এমনি যেটা আমি মাঝে মধ্যে যেটা আর একটা ছোট ছোট করে বলতে পারো, মোটিভেশনাল ভিডিও বলা ঠিক কিনা জানি না, বাট যে দরকারি ভিডিও কিছু কিছু তোমাদেরকে সাইকোলজিক্যালি তুলে নিয়ে আসার জন্য, সেগুলো কিন্তু আমি পর থেকে আবার একটা করে উইকে করতে থাকবো, ঠিক আছে। তোমাদের সাপোর্টটা দরকার। ভালো থেকো, কোভিড বিধি মেনে চলো, আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।